দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আমরা জানেন আপনারা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে অভিবাসন, ট্যাক্স অথবা আপনার দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আপনার সঙ্গে জড়িত এবং আপনি সমস্যা ফেস করছেন সেগুলোর নানা রকমের তথ্য বিশ্লেষণ করে আপনাদের সামনে একটি সমাধানমূলক প্রোগ্রাম করার চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান ফেসবুক পেজে সম্প্রচার হচ্ছে সেখানেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন, আপনাদের কমেন্টস করতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আজ আমরা আমাদের অনুষ্ঠানটা মূলত সাজিয়েছি, আপনারা জানেন যে আমাদের এই কমিউনিটিতে বিশাল সংখ্যক একটি অংশ গাড়ি চালান এবং গাড়ি চালাতে গিয়ে নানা রকমের সমস্যায় পড়েন। তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে টিকিট পাওয়া। যে এখন আসলে যেই অবস্থা, বিশেষ করে নিউ ইয়র্কের ডিএমভি নতুন নতুন রুলসের কারণে এখন টিকিট প্রাপ্তি বেড়ে গিয়েছে। আপনি ছোট ছোট ভুলেও আপনাকে টিকিট পেতে হয় এবং শুধু টিকিট পাওয়ার মধ্যে বা জরিমানার মধ্যে সীমাবদ্ধ না, সেই সঙ্গে আপনার পয়েন্ট খোয়ানোরও একটা ব্যাপার থাকে, যাতে করে আপনার ভবিষ্যতে ড্রাইভিং লাইসেন্স হারানোর একটা ঝুঁকি থেকে যায়। তাই আপনি যদি টিকিট পেলে ডিএমবিতে কীভাবে সেটিকে রিমুভ করবেন, ক্লিয়ার করবেন, আপনার পয়েন্টকে কীভাবে সেভ করবেন, এটা অনেকেরই অজানা, অনেকেই বুঝতে পারেন না কার কাছে যাবেন, কীভাবে যাবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সেই সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সেখানে আপনি ইন্স্যুরেন্স থেকে কীভাবে সর্বোচ্চ ক্ষতিপূরণ পাবেন, কী কী পদ্ধতি অবলম্বন করবেন সেগুলো তো থাকবেই। এছাড়া এই গাড়ি রিলেটেড আরও অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর এইসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ইনজুরি লয়ার বিশেষজ্ঞ অ্যাটর্নি থানুর রিজভী। থানুর ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থানুর ভাই, আমরা আপনাকে পেলে যেটা হয়, আপনি আমাদের আসলে বেশ কিছু প্রোগ্রামে নিয়মিতই এই রিলেটেড অনেকগুলো আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছেন। আমাদের দর্শকদের জন্য বেশ সুবিধা হচ্ছে, আমরা অনেক দর্শক থেকে ভালো ফিডব্যাকও পাই যে আসলে সবসময় যে সব কিছু ইমিগ্রেশন, ট্যাক্স না, এটাও একটা জীবনের একটা বড় অংশ, কারণ একটা বড় অংশ গাড়ি চালায়। আমি শুরুতে একটু আমরা যেটা নিয়ে বলছিলাম যে টিকিট, ডিএমবির টিকিট একটা আতঙ্কের নাম। অনেকেই বলা হয় যে যখনই গাড়ির বোর্ডের মধ্যে লাল কালারের সেই কাগজটি দেখে অনেকের আতকে ওঠেন, ভয়ে কেঁপে ওঠে, অনেকেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। কিন্তু শুরুতে আমি যেটা জানতে চাই, ডিএমবির এই টিকিটের মধ্যে একটা বড় অংশ একটা হচ্ছে আর্থিক জরিমানা, একটা হচ্ছে পয়েন্ট জরিমানা। আর্থিক জরিমানা যদিও বা চেষ্টা করলে ঠিক করা যায়, কিন্তু পয়েন্ট জরিমানাতে তাদের লাইসেন্স হুমকির মুখে পড়ে। আমি একটু শুরুতেই জানবো যে আপনি যদি একটু বলতেন যে ডিএমবির টিকিট পাওয়ার পরে যিনি পাচ্ছেন তার আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি কি করা উচিত, আদৌ সেটি রিমুভ করা যায় কিনা, মানে আপনারা সেটা করেন কিনা? আমরা তো আসলে পার্সোনাল ইনজুরি লয়ার, সো পার্সোনাল ইনজুরি অ্যাটর্নিদের সাথে এই টিকিটটা মানুষ এই গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর বা গাড়ি অ্যাক্সিডেন্ট বাদেও যেসব আমরা টিকিট যে আমরা রেগুলার ডে টু ডে পাই, এর সাথে অনেক কিছু মিল আছে আমাদের ইনজুরি কেসের সাথে। কারণ কি, যখন আমরা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, হয়তো বা ওই ড্রাইভার টিকিট পাচ্ছে বা আমাদের ক্লায়েন্ট টিকিট পাচ্ছে, বা আমাদের ক্লায়েন্ট যে গাড়ির ভিতরে বসেছিল সেই ড্রাইভারটা টিকিট পাচ্ছে, আমরা প্যাসেঞ্জারটাকে আমরা রিপ্রেজেন্ট করি। ফর এক্সাম্পল, শান্ত একটা জিনিস মেনশন করছে যে আমাদের পয়েন্টস, যেটা হ্যাঁ পয়েন্টসটা হয়তো আর্থিক, এখন বলছে আর্থিক না, আসলে কিন্তু এটা আর্থিক। কারণ কি, কারণ হচ্ছে যে পয়েন্টসটা যখন হয় তখন কিন্তু ঠিকই যখন নেক্সট টাইম ইন্স্যুরেন্স আমরা করতে চাই তখন কিন্তু আমাদের টাকাটা বেশি দিতে হচ্ছে। সো এখন নিউ ইয়র্ক স্টেটে, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে, আমি একটু নিউ ইয়র্ক সিটির বাইরে বলবো, আমি নিউ ইয়র্ক সিটি স্পেসিফিক্যালি আমি বলতে চাই যে এই আপগ্রেডেড পয়েন্ট ভ্যালুস এটা এনফোর্স হয়েছে আপনাদের ফেব্রুয়ারি 16, 2026-এ। এই ক্ষেত্রে কি হয়েছে, আপনারা যদি স্পিডিং করেন, স্পিডিং এর পয়েন্ট গুলো বেড়ে গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা যদি বাস, আমরা জানি যে বাস স্টপ গুলোতে, হ্যাঁ, যখন আমরা বাসের জন্য যখন স্টপ করি, এখন ম্যাক্সিমাম বাসের ওইখানে ক্যামেরা লাগা, রাইট? তো ওইখানে ক্ষেত্রে কি হয়, আপনাকে কিন্তু এটা ক্যামেরাতে ছবিটা তুলে আপনাকে টিকিট দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ফাইট করা খুবই 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 ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। কারণ এটা কি একটা ফাইন, তো এটাকে আপনাকে যদি পয়েন্ট আপনি পেও করেন, মানে ফাইনটা যদি আপনারা পেও করেন, ম্যাক্সিমাম টাইমে আপনাদের এটার সাথে পয়েন্ট অ্যাসোসিয়েটেড থাকে না স্কুল বাসের ক্ষেত্রে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা যে ফাইন, যেটা আপনাদেরকে ছবি তুলে আপনাদেরকে যে লাইসেন্স প্লেটে যখন পাঠিয়ে দেওয়া হয়, যেটা আপনাদের এটা পে করতে হয়, আর ওইটা ফাইট করা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। আমি জানি আমার বাঙালি ভাইয়ারা খুবই ভালো, তারা ড্রাগস করে না, তো আমাদের ডিডব্লিউআই নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আনলাইসেন্স অপারেশন, ওকে। তারপর কিছু চেঞ্জেস আসছে, কিন্তু আমি কি বলবো সেটা হচ্ছে যে আগে যে আমরা প্লিটা, আগে যখন আমরা তো বেসিক্যালি, আমি এখন বাফলোতে আমি
15টা 20টা টিকিট আমি এভরি মান্থে হ্যান্ডেল করি ফ্রিতে, আমার বাঙালিদের জন্য ফ্রিতে। তো এখন আমি নিউ ইয়র্ক সিটি থেকে আমি 4টা 5টা করে আমি এভরি মান্থে আমি কল পাই, যারা টিকিট খাওয়ার পর আমাকে ফোন দেয়। ওই ক্ষেত্রে আমি বলবো যে বাফলোতে আমার নেগোশিয়েট করা খুব ইজি, কারণ সবাই আমাকে চিনে। বাফলোতে সব হচ্ছে আমাদের যে কোনো কোর্ট হোক, যে কোনো রকমের প্রসিকিউটর হোক, যে সবাই আমাকে চিনে, তো ওইখানে আমাদের প্রিটা রিডিউস করা খুব ইজি হয়। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে তো এখন এত এত পুলিশ স্টেশন, রাইট, এত এত পুলিশ ডিপার্টমেন্ট, এত এত ডিএস, এত এত আপনার হচ্ছে ভিলেজ প্রসিকিউটার্স, তো ওদের সাথে কথা বলে ওদের রিডিউস করাটা খুব ডিফিকাল্ট। আমরা জানি যে আমরা নিজেরাই সামটাইমস নট গিলটি প্লি করে আমরা এটা পাঠাই দিই, এক্সপেক্ট করি যে এটা আমাদের যেহেতু যদি একটা 0.1 যদি থাকে, ওটা আমি নট গিলটি দিলাম, হয়তো ওটা আমাকে পার্কিং টিকিট দিয়ে দিবে। এখন সেই ভিটিএলটা, ভেহিকল ট্রাফিক ল, যেটা আমরা ভায়োলেশনটা যদি এখন 3 পয়েন্ট হয়ে যায় বা 2 পয়েন্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু ওরা 2 পয়েন্ট কমাবে না, হয়তো বা 1টা পয়েন্ট কমাবে, বা 3 পয়েন্ট হলে 2টা পয়েন্ট কমাবে, বা এরকম কিছু একটা, কিন্তু ওরা কিন্তু জিরো করতেছে না। সো আমি বলবো যে আপনারা এখন, আমি জানি যে আমার ম্যাক্সিমাম আমাদের নিউ ইয়র্ক সিটিতে আমার ম্যাক্সিমাম ভাইয়ারা হচ্ছে আপনারা গাড়ি চালান, অফকোর্স এটা আপনাদের একটা সোর্স অফ ইনকাম, আর আমি তো আপনাদের সাথে আছি সবসময়, সমস্যা নাই। কিন্তু আপনারা চাবেন, চেষ্টা করবেন যেন এই যে স্কুল বাসে যেটা স্পিডিং আপনারা করেন না, তো স্পিডিং আপনারা ইনশাল্লাহ আপনারা সেফ থাকবেন। স্কুল বাস, তারপর হচ্ছে আরো কিছু যেসব, যখন আপনার প্লিড বেসিক্যালি গিলটি যখন দিবেন টিকেটে, খুবই বুঝে শুনে গিলটিটা দিবেন। দরকার আমার সাথে কথা বলে নেবেন, আপনাদের অ্যাটর্নিদের সাথে কথা বলে নেবেন, যে আপনারা গিলটি প্লি করার আগে যেন খুবই খুবই কেয়ারফুল। এখন এই ডিএমভি যে ভিট এগুলো যে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু আমার ইনজুরি কেসে কোনো এফেক্ট করতেছে না, কারণ হচ্ছে যে আমাদের যে ইন্স্যুরেন্স ল আমরা বলি, সেটার সাথে কিন্তু এই ডিএমভি এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তারপর হচ্ছে আমাদের যে সিরিয়াস ইনজুরি থ্রেশহোল্ড, যে আমাদের যে কয়েকটা থ্রেশহোল্ড যে মিট করতে হয়, যে একটা কেস সেটেলমেন্ট পাওয়ার জন্য যে 7টা ক্যাটাগরিতে পড়তে হয়, যদি একটা ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে পে করে, সেই 7টা হচ্ছে আপনার, যদি আপনার কোনো ফ্র্যাকচার থাকে, যদি আপনার কেউ মারা যায়, বা আপনার যদি প্রেগনেন্ট থাকে, আপনার যদি প্রেগনেন্ট বেবি মারা যায়, 90, 180 একটা ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিটাতে 90 দিন থেকে 180 দিন আপনার যে ডেইলি যে আপনার কাজটা আপনারা করতে পারেনি, সেটা আবার কি করছে ক্যাথি অচল এসে এটা আবার সরাই ফেলছে। এখন এই ক্যাটাগরিটা আমাদের আর নেই। তো আমাদের এই ক্যাটাগরি না থাকলে আমাদের পার্মানেন্ট কনসিকুয়েন্সিয়াল লিমিটেশন অফ বডি অফ ইউজ আছে, আর সিগনিফিকেন্ট লিমিটেশন পার্মানেন্ট বডি অফ ইউজ অফ বডি ফাংশন আছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এইসব ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা, যখন যদি আপনারা আসলে যদি বেশি ইনজুর্ড হন, আপনাদের ট্রিটমেন্টটা আপনাদের ডাক্তার যেভাবে বলে সেভাবে আপনাদের ফলো করা উচিত। এইটাই হচ্ছে গেল হচ্ছে আপনাদের ডিএমভির সাথে যে নতুন যে পয়েন্টস গুলো আসছে, সেটার সাথে আপনার যে ইনজুরি কেসেস যদি এফেক্ট হয়। আমি একটা জিনিস একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অনেক পিকনিক হচ্ছে এখন, অনেক পিকনিক হচ্ছে বাঙালিদের। তো আপনারা ট্রাই করবেন যে পার্ক গুলোতে গেলে ওরা যে পার্কের যে রুলস আছে, রুলস গুলো প্লিজ মেনটেন করবেন, কারণ আপনাদেরকে কিন্তু অনেকগুলো টিকিট দিচ্ছে, আর এইসব টিকিট গুলা কোনো পয়েন্ট নাই, এইসব টিকিটে হচ্ছে জাস্ট ফাইন। তো শুধু শুধু কিন্তু অনেকগুলো টাকার ফাইন দিবেন আপনারা সবাই। তো আপনারা পার্কিং গুলো পার্কে গেলে সুন্দর মতো করবেন। আচ্ছা, থানু ভাই, এটা তো আপনি মানে ইনজুরির ব্যাপারটাও নিয়ে আসছেন, আমি একটু টিকিটের ব্যাপারটাই জানতে চাচ্ছি। কিন্তু আমাদের কমিউনিটিতে অনেকে যখন টিকিট পায়, অনেকে নার্ভাস হয়ে যায়। অনেক টিকিট থাকে বেশিরভাগ সময়ই যে তাদের ফল্ট থাকে না, দিয়ে চলে যায়। আবার অনেক টিকিট থাকে যেটা ক্যামেরার মাধ্যমে হয়। কিন্তু এরকম কোনো টিপস আছে কিনা আপনার কাছে, যে কেউ যদি এরকম টিকিট পায়, আসলে ওই যে যেটি আপনি বললেন যে নট গিলটি লিখে পাঠানোর জন্য, ডিসপিউট করার জন্য, সেখানে আসলে বর্ণনা করার ক্ষেত্রে কি কি স্টেপগুলো বা কি পদ্ধতি নিলে ডিএমবি স্যাটিসফাই হয় যে না, ওনার আনসারটা ঠিক আছে এবং সে রিমুভ পায়? আচ্ছা, ডিএমভি কিন্তু সাথে সাথে ইনভলভ হয় না। হ্যাঁ, ডিএমভি কিন্তু সাথে সাথে ইনভলভ হয় না। যদি আপনার নামে একটা টিকিট যায়, ওই টিকিটটা যদি আপনি কোর্ট ডেটটা মিস করেন, তখন কিন্তু ডিএমভি কে এটা রিপোর্ট করা হয়। তখন ডিএমভি আপনাদেরকে একটা লেটার পাঠায় যে তুমি যদি এই দিনের মধ্যে যদি রেসপন্স না করো, তখন কিন্তু তোমার লাইসেন্স সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি যে টিকিট পাচ্ছি আমার লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে? নো। কিন্তু আমি যদি গিলটি বা নট গিলটি যদি ওই যে ডেটটা যে দেওয়া থাকে টিকিটের মধ্যে যদি আমি না দেই, ওই ক্ষেত্রে কোর্ট তখন ডিএমভি কে জানায়, তখন ডিএমভি তখন আপনাদেরকে লেটার পাঠায় যে আপনার লাইসেন্স সাসপেন্ড হয়ে যাচ্ছে, তোমরা 10 দিনের মধ্যে এটা তোমরা কারেক্ট করো। ওইটা কিন্তু আমরা কারেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে ডিএমভি তে যখন যদি ওই লেটারটাও সেন্ড করে, তখন আমরা কোর্টের সাথে আবার যখন আমরা কনভারসেশন শুরু করে ফেলি, তখন হচ্ছে ওইটার সমস্যা হয় না। আমি যেটা বলবো হচ্ছে যে আপনার স্টার্টিং এ নট গিলটি গণ হয়, আপনার নট গিলটি দেয়, গিলটি দিবেনই না। যে কোনো রকমের টিকিট হোক, নট গিলটি দিয়ে পাঠান না। পরে যদি নট গিলটি দেওয়ার পর যদি আপনাদের লাক, যদি আল্লাহ যদি ইনশাআল্লাহ যদি লাক ভালো থাকে, তাহলে ওইটা
ফেরত আসবে হচ্ছে পার্কিং টিকেটে। আর পার্কিং টিকেটে দিলে আপনার পে করতেই হবে, ওইটাতে আর কোনো ডিফল্ট এখানে কিছু করার নেই। কারণ কি, একটা পার্কিং টিকেটের হচ্ছে যত টাকা ফাইন দেখ, 200 টাকা দেখ, 100 টাকা দেখ, 300 টাকা দেখ, আমি তো থানুন আপনাদের লয়ার, সব সময় আছি, ফ্রিতে আমি যাব, কিন্তু সব লয়ার কিন্তু ফ্রিতে যাবে না। তখন কি আপনি $200 দিবেন নাকি না একটা লয়ার হায়ার করবেন? আমি জানি আপনার নিজেরা যদি যদি আপনার ডিসপিউট করে যদি এটাকে পার্কিং টিকিট আনতে পারেন, বা পার্কিং টিকিটটাকে যদি আরো কমে নিতে পারেন, কারণ জাজকে বলে যাদের কমা দিতে পারে, আমি জানি আপনারা নিজেরা যে করার এটা আপনারা ট্রাই করবেন। আনলেস আপনার যদি ওরা রিডিউস ফি না করে, যদি যে না আমরা তোমাকে 3 পয়েন্ট দিব, 4 পয়েন্ট দিব, 2 পয়েন্ট দিব, ওই ক্ষেত্রে বলবো যে আপনারা অফকোর্স একটা ট্রাফিক লয়ার আপনারা নেবেন অফকোর্স। আর যদি আমি নিউ ইয়র্ক সিটিতে অ্যাভেলেবল থাকি আর বাফলোতে, আমি আপনাদের জন্য সবসময় ফ্রিতে করি। আর যদি নিউ ইয়র্ক সিটিতে যদি আমি অ্যাভেলেবল থাকি, আপনাদের নিউ ইয়র্ক সিটি থাকি, তখন আমি আপনাদের জন্য ফ্রিতে যাবো, ওটা কোনো সমস্যা নেই। সেটি তো অবশ্যই সুখবর যারা নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন তাদের জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখন ইদানিং যেটি বড় একটা সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে আমাদের অনেকেই টেলিফোন ব্যবহার করেন, সেলফোন ব্যবহার করেন, এবং সেলফোন ব্যবহারের ক্ষেত্রে এখন বেশ স্ট্রিক্ট, হাইওয়ে পুলিশ থেকে শুরু করে লোকাল পুলিশ পর্যন্ত প্রায় 5 পয়েন্টের উপরে এই পয়েন্ট কাটা যায়। যদি একটু ব্যাখ্যা করতেন আসলে সেলফোন ব্যবহারের যে নিয়মগুলো কিভাবে আসলে ব্যবহার করবে, কারণ সেলফোন ছাড়া তো আসলে ওয়েজ বা যারা যে জিপিএস সেটি তো আসলে ঠিক করতে পারে না। আচ্ছা, এক্সেলেন্ট কোশ্চেন। সো আমাদের বাঙালি ভাইরা করবেটা কি, যে আমাদের তো ফোন দিয়ে তো আমরা ফুড ডেলিভারি করি, এখানে লাগানো থাকে, অফকোর্স কেউ তো ফোনে হাতে ধরে রাখবে না, এখানে দাঁড়াবে। আমাদের বাফলোতে এরকম অনেকবার হয়েছে, উবার করতেছে, দেখা যাচ্ছে দেখো অফিসার, আমি লিটারালি যে আমার যে আমি দেখতেছি হচ্ছে আমি কোন রুটে যাব, অফিসার কিন্তু এখানে ছেড়ে দিত। কিন্তু যদি আপনার একটা যদি বেয়াদবি করে ফেলেন যে অফিসার আমি উবার করতেছি, তুমি আমার কেন থামাইছো, এইভাবে যদি আপনারা বলেন, তাহলে কিন্তু আপনাকে টিকিট দিয়ে দিবে। কারণ ওইটা পুরাপুরি হচ্ছে অফিসারের ডিসক্রিপশনে। আর অফিসার যদি মনে করে যে না লোকটা কাজ করতেছে, হ্যাঁ এরকম লোকটা কাজ করতেছে, এখন ওর ফ্যামিলির জন্য ও আর্ন করতেছে, ওই ক্ষেত্রেও এখন এই ক্যামেরাটা ইউজ করতেছে, এখানে আমি ওকে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এট দ্য সেম টাইম যদি আপনি ওদের অফিসার যদি খারাপ ব্যবহার করেন, বা একটু যদি আপনার টোন যদি একটু খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে টিকিট ওরা দিয়ে দিবে, ওই ক্ষেত্রে আপনার কিচ্ছু করার থাকবে না। তার মানে হচ্ছে আপনি বলছেন যে মানে সতর্ক থাকতে হবে, এবং যেটাকে বলে বার্গেনিং এর জায়গাটা যত কম করা যায়। জিরো জিরো। আমি জানি আমাদের গরমের মধ্যে তো আরো মেজাজ খারাপ হয়, ঠান্ডার মধ্যে আরো মেজাজ খারাপ থাকে, ওই অবস্থায় এসে আমাদেরকে একটা টিকিট দিলে তো মেজাজ খারাপ হবে, কিন্তু অ্যাবসলিউটলি নট। এইসব টিকিট গুলো কিন্তু আপনার যদি সুন্দর ব্যবহার করেন, আপনাকে টিকিট দিবে না। এরকম অনেক হয়েছে, অনেক হয়েছে, সবার সাথে, ইভেন আমার সাথেও হয়েছে। আমরা তো সবাই মানুষ, তাই না? আপনি যদি সুন্দর ব্যবহার করেন, আপনাকে পুলিশ অফিসার কোনো টিকিট দিবে না। কিন্তু আপনি যদি পুলিশ অফিসারের সাথে একটু খারাপ ব্যবহার করেন, বা একটু যদি ওর টোন বুঝে, তাহলে ওরা টিকিট দিয়ে দিবে। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে স্পিডিং এর একটি ব্যাপারে আসি, কারণ আপনারা যারা ইনজুরি নিয়ে কাজ করেন বা অ্যাক্সিডেন্ট কেস নিয়ে কাজ করছেন, যখন স্পিডিং একটি মারাত্মক সমস্যা, এবং স্পিডিং টিকিট আপনি জানেন রিকলেস ড্রাইভিং এখন 5 পয়েন্ট, স্পিডিং এ 7-8 পয়েন্ট পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। তার মানে তার বলা যায় লাইসেন্স একেবারে সাসপেন্ডের খুব কিনারে চলে যায়। তো যখন কেউ দ্রুত স্পিডিং করে এবং পরবর্তীতে অ্যাক্সিডেন্টের শিকার হয়, সেক্ষেত্রে তার মানে ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ আদায় করতে কি পরিমাণ আপনাদেরকে বেগ পেতে হয়? অফকোর্স। সো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করার পর যদি ওইখানে যদি টিকিট দেওয়া হয়, তখন কিন্তু গাড়ি খালি হচ্ছে যে আমি টিকিট পেলাম না, আমার যে ইন্স্যুরেন্স আছে, অ্যাক্টিভ যে ইন্স্যুরেন্স আছে, ওই ইন্স্যুরেন্স একটা কপি দিতে হয় জাজকে, কোর্টকে, যে দেখো আমার হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে আমার যে অ্যাক্টিভ একটা পলিসি আছে, এই যে নাও। তারপর হচ্ছে যে আপনার টিকিটের যে পেমেন্ট গুলো, যদি আমরা যখন আমরা পেমেন্ট গুলো করি, হ্যাঁ পেমেন্ট গুলো আমাদের তাড়াতাড়ি আগে আগে করে দেওয়া উচিত, আমাদের এগুলোতে আমাদের ডিলে করা উচিত না। কিন্তু আমরা কিন্তু সবসময় কিন্তু কোর্টকে বলতে পারি যে আমাকে একটা পেমেন্ট প্ল্যান দাও, যদি আপনাদের যদি এফোর্ড করতে না পারে, তখন কিন্তু আমরা একটা পেমেন্ট প্ল্যান দেয় ওরা অলওয়েজ। সাপোর্ট আপনাকে একটা পেমেন্ট প্ল্যান দিয়ে দিল, আপনার পেমেন্টটা আপনার আস্তে আস্তে পেমেন্টটা করে দিলেন। এরকম অনেক ক্ষেত্রে যখন হচ্ছে স্পেশালি হচ্ছে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ইন্স্যুরেন্সের যে আমি আরেকটা টিপস দিতে চাই, ছোট একটা টিপস, সেটা হচ্ছে যে আপনার যদি টিকিট পান, আপনারা ড্রাইভিং কোর্স করবেন, তাহলে সবাই বলবে আমি তো ড্রাইভিং কোর্স করছি থানুন ভাইয়া 4 বছর আগে। নো, 2 বছর থাকে। আচ্ছা, রাইট। তো আপনার যদি এখন একটা ধরেন আমি একটা টিকিট পেয়ে গেলাম, এখানে আমি অনেক কষ্ট করছি, কষ্ট করে আমি এটা 1 পয়েন্ট জাজ দিবেই, আমি 1 পয়েন্টটা নিব, 1 পয়েন্টটা নিয়ে আমি আমার ক্লায়েন্টকে বলবো যে তুমি ড্রাইভিং কোর্স করো, ড্রাইভিং কোর্স করলে 2 পয়েন্ট নেমে যাবে।
সো ড্রাইভিং কোর্স কিন্তু 2 বছর থাকে একটি। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে যে ড্রাইভিং কোর্স 2 ইয়ার্স। সো 2 বছরের মধ্যে যদি আপনারা যদি ড্রাইভিং কোর্সটা না করা থাকে, আপনারা আবার ড্রাইভিং কোর্সটা করেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলছেন ড্রাইভিং কোর্সটা বেশ কাজে দিবে যদি কেউ এটা করে থাকে। Correct, correct. মানে যদি স্পিডিং টিকেটে যদি মানে পয়েন্ট যদি মানে নিতেই হয়, কিছু করার না থাকে। আচ্ছা, এটা তো গেলো আমরা এতক্ষণ পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, কিন্তু এরপরেও যদি কেউ দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্টে পড়ে যায় বা ইনজুরিতে পড়ে, সেক্ষেত্রে এই একটা বড় সমস্যা দাঁড়ায়, যেটি হচ্ছে যে প্রমাণের একটা ব্যাপার থাকে, যে প্রমাণ পাওয়া যায় না, বা আপনাদের ভাষায় এভিডেন্স কালেক্ট করা একটা বেশ হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে এভিডেন্স কতটা গুরুত্বপূর্ণ, আর যদি এভিডেন্স নাও থাকে, বিশেষ করে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনারা কোনো সহায়তা করতে পারেন কিনা, বা ফুটেজ কালেকশন করা বা তথ্য কালেকশন করার ক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা, আমাদের তো ইন্স্যুরেন্স তো আমাদের থাকলে সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে আমার যেসব গাড়ি যদি একটা মানুষ অনেক ব্যথা পায়, ওই ক্ষেত্রে যদি আমাদের ইন্স্যুরেন্সে যদি না থাকে, তাহলে আমরা টাকাটা রিকভারি করবো কোথা থেকে? আমি যে আমাদের একটা ভাইয়া আছে যার পা হারায় গেছে, পা হারা গেছে, মামুন ভাই, তার জন্য একটা পেডিস্ট্রিয়ান, তার জন্য টাকা নিতে আমাদের জান বেড়ে যাচ্ছে। মানে এমভি অ্যাক্ট পে করতেছেই না, মানে এই লিটিগেশন চলতেছে। আমরা কয়েকদিন পর জাজের সামনে যাই, মানে এটা হিউজ লেন্দি প্রসেস। তো আমরা তো চেষ্টা করবো ফার্স্টে যে কে মারছে গাড়িটা, ওটা বাইক কর, তাই না? ওকে, ওর ইন্স্যুরেন্স তো, যে ড্রাইভার হিট করছে ওই ইন্স্যুরেন্স আমাদের সোল, মানে সব মেইন ফোকাস থাকে। তো এই ক্ষেত্রে যদি আমাদের যদি ড্রাইভারকে যদি না পাওয়া যায়, তখন তো হচ্ছে ভিটিএল সেকশনের কোনো খুবই ডিফিকাল্ট। কিন্তু এখানে আমাদের একটা পজিটিভ জিনিস আছে। পজিটিভ জিনিসটা কি, যদি ওই পক্ষ যদি টিকিট গুলো খায়, তখন কিন্তু ওর হচ্ছে দেখা যাবে আগের পয়েন্টস গুলো মিলায় একটা পয়েন্টে এমন চলে গেছে যে ওর এখন লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে, বা ওকে যে লাইসেন্স সাসপেন্ড হয়ে যাওয়াতে ওকে পুলিশ অফিসার ওকে নিয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে কিন্তু আমার একটা অনেক স্ট্রং একটা আর্গুমেন্ট থাকে ডিফেন্স অ্যাটর্নিদের সাথে বা অ্যাডজাস্টারদের সাথে, যে দেখো তোমার ক্লায়েন্টকে কিন্তু জেলে ধরে নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কারণ আছে। আমি এখানে একটা কারণ আছে, কারণ কি, আমাদের একটা ট্রাম্প কার্ড যদি আমাদের ক্লায়েন্টরা অনেক রিপ্রেজেন্টেবল থাকে। আচ্ছা, আচ্ছা। আর এটা আমাদের একটা ট্রাম্প কার্ড যদি ওই ড্রাইভারটা যদি একটু, আমি কি বলবো, যে যাকে মানে সে ধরেন হচ্ছে মানে একটা ড্রাগ ডিলার, রাইট, যে ওকে যখন আমি জুরির সামনে নিবে, তখন ইন্স্যুরেন্স অ্যাডজাস্টাররা কিন্তু আমাকে আগে, মানে ডিফেন্স অ্যাটর্নি আগে ওটা সেটেল করা ট্রাই করবে, যে না, আমি জুরির সামনে ওকে নেওয়া যাবে না। কিন্তু ওরও যদি অনেক সুন্দর, অনেক ভালো একটা মানে একটা ড্রাইভার থাকে, আমার যদি ভালো একটা ড্রাইভার থাকে, তখন আমরা চেষ্টা করবো যে আমরা দুজনে যেন মিউচুয়াল এগ্রিমেন্ট আসি। কিন্তু যদি কোনো একটা পক্ষ, যখন আমার একটা ক্লায়েন্ট আছে, কিন্তু ক্লায়েন্ট যখন ওই অ্যাটর্নি যখন আমার ক্লায়েন্টকে কোয়েশ্চেন গুলো করছে, আমার ক্লায়েন্ট এত বেয়াদবি করছে যে আমি চিন্তা করছি ওকে আমি জুরির সামনে নিতে পারবো না। এইসব ক্ষেত্রে হচ্ছে টিকিটটা কিভাবে এফেক্ট করবে, যখন আমার ক্লায়েন্ট যদি অনেকগুলো টিকিট পায়, এট দ্য সেম টাইম যদি আবার জুরির সামনে যদি ওকে আমি রিপ্রেজেন্ট করতে পারি খুব সুন্দর করে, ওকে যদি দেখা যায় না ও একটা তখন এটা ভালো হবে। এট দ্য সেম টাইম ওই মানুষগুলো অনেকগুলো টিকিট পাইলে বা অনেক কিছু হইলে আমি আর্গিউ করতে পারি যে দেখো, ওরা আসলে একটা ক্রিমিনাল বা একটা ওর এরকম অ্যাক্সিডেন্ট করার একটা প্রোন আছে। না, সেটি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড চেক একটি ইম্পর্টেন্ট, মানে গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অতীতে এই ধরনের ঘটনা বা টিকিট স্পিডিং থেকে শুরু করে নানা ধরনের টিকিট পেয়েছে কিনা, সেটিও একটি ফ্যাক্ট হিসেবে কাজ করে যখন কেউ অ্যাক্সিডেন্টের শিকার হন। ধরুন ভাই, আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি বাবুল বলছি। বলুন। আচ্ছা, উনি কি লয়ার সাহেব যে বললো ড্রাইভিং কোর্স 2 বছর, কিন্তু আমরা তো জানি এটা 3 বছর, কোনটা সঠিক, 2 বছর না 3 বছর? ভাইয়া, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমাকে যে আমি বেসিক্যালি কালকে একটা টাউন প্রসিকিউটরের সাথে কথা বলছি, চিকতোয়াগা আমাদের এখানে। ও বলছে থানুন যে তোমাদের ড্রাইভিং কোর্স থাকে হচ্ছে 2 বছরের। হ্যাঁ, তোমার যদি আবার 2 বছর মধ্যে আবার যদি করো, তাহলে কিন্তু তোমার যে এখন তুমি যত কান্নাকাটি করতেছো, তোমার ক্লায়েন্টকে আমি একটা পয়েন্ট দিতেছি, এই পয়েন্টটা কিন্তু তোমার থাকবে না। তো আমি বললাম যে ঠিক আছে ফাইন, তাহলে আমার ক্লায়েন্টকে আমি বলতেছি তুমি পয়েন্ট একটা দাও, যেহেতু জাজ এটা রাজি হচ্ছে না, আমি আমার ক্লায়েন্টকে আবার একটা ড্রাইভিং কোর্স করা ফেলবো। সো ড্রাইভিং কোর্স গুলো I'm pretty sure it's 2 years, বাট আমি কনফার্ম করতে পারি। দাও একটা মিনিট দাও। আচ্ছা, না কিন্তু এটি তো আসলে খুবই দরকারি, আপনি যেটা বলছেন কোর্স। মানে এটা হচ্ছে পয়েন্ট যদি পেয়ে যে কোনো ওয়েতে এই পয়েন্টে রিডিউস করানো যাবে। আচ্ছা, মানে পয়েন্ট রিডিউস করার একটা সুযোগ থাকে সেই সময়টায়। ও ভাইয়া, here you go.
সো 18 মান্থস যেটা হবে, যে যদি আমার যদি 4 পয়েন্ট হয়ে যায়, হ্যাঁ, মানে 4টা পয়েন্ট রিডিউস করে, হ্যাঁ, আচ্ছা, পয়েন্ট রিডাকশনে হচ্ছে যে ও যখন ডিএমভি সাসপেনশনের দিকে চলে যায়, হ্যাঁ, ওই ক্ষেত্রে যদি আমরা 18 মাসের মধ্যে 18 মাসের মধ্যে যদি আমরা এটা করি, হ্যাঁ, তখন আমাদের একটা পয়েন্ট কমে যায়, তখন কিন্তু আমরা এটা সাসপেনশনে চলে যায় না, হ্যাঁ। আচ্ছা। আর এই ভাইয়া যেটা বলছে, ভাইয়া ইজ অ্যাবসলিউটলি রাইট। 3 বছরেরটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেন 10% যেন আমরা কমে যায়। হুম হুম। যে ভাইয়া যেটা বললো যে 3 বছরের যেটা কোর্সটা, সেটা করলে হচ্ছে আমাদের ইন্স্যুরেন্সে আমরা 10% ডিসকাউন্ট পাবো। আচ্ছা। আর আমার ডিএমভি যদি আমার ডিএমভিতে যদি আমার লাইসেন্স সাসপেন্ডের দিকে চলে যায়, ওই ক্ষেত্রে যদি আমি করি, তখন আমার পয়েন্টস এটা রিডিউস করবে। আপ টু বলছে যে আপ টু 4 পয়েন্টস পর্যন্ত রিডাকশন করা যায়। আচ্ছা, সেক্ষেত্রে মানে দুটোই সঠিক এবং দু রকমের সুবিধা পাওয়া যায়, সেটি আপনি বলছেন। কারণ আমরা গাড়ি চালাতে গেলে ইন্স্যুরেন্স একটা বড় ফ্যাক্টর, এবং যাদের লাইসেন্স সাসপেন্ড হয় বা বেশি পয়েন্ট যায় তাদের ইন্স্যুরেন্স টু হাই, সেটি আপনারা যারা আছেন অনেকে এটি জেনে থাকেন। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা তো আপনি পয়েন্ট রিডিউসের কথা বললেন, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই জানতে চায় যে কত দিন বা কত বছর ধরে এই পয়েন্টগুলো তার থাকে এবং কিভাবে আসলে এটি ক্যালকুলেট করা হয়। এটা হচ্ছে খুব টাফ টু সে। আমার মতে 5 বছর থাকে। হ্যাঁ, আই থিংক 5 ইয়ার্স তো মনে হয় থাকে। একটা যেমন ইনজুরি ক্লেম কিন্তু 3 থেকে 5 বছর থাকে। আচ্ছা। তারপর আমার আই থিংক টিকিট 5 বছর পর্যন্ত থাকে, মানে একটা এস্টিমেট দিলাম, এটা 5 বছরের মতো। আচ্ছা, এটি তো পয়েন্টের ব্যাপারে বললেন, কিন্তু আমাদের আরেকটা সমস্যা, বিশেষ করে ভুল টিকিট পাওয়া হয়, যে দেখা গেল যে ফায়ার হাইড্রেন্টের টিকিট দিল কিন্তু উনি গাড়িটা ফায়ার হাইড্রেন্টে রাখে না বা তার চেয়ে একটু দূরে রেখেছে, অথবা অনেক সময় অফিসাররা অনেক সময় ভুল করে থাকেন। সেক্ষেত্রে যদি মনে হয় একজন গ্রাহকের যে উনি ভুলের শিকার, তাহলে উনার আসলে প্রথমে কি করা উচিত? পারফেক্ট। প্রথমে পিকচার নেওয়া উচিত, এভিডেন্স নেওয়া উচিত, কোর্টে চলে যাওয়া উচিত ডাইরেক্ট, যে আমি এটা ডিসপিউট করতে চাই। আচ্ছা, এবং কোর্টে গিয়ে ব্যাখ্যা করলেই কি সেটি সমাধান হয়? এখন সেম, আমি যদি একটা ভাইয়া, আমার বাঙালি ভাইয়ারা যদি একটা লয়ারকে নিয়ে যায়, গ্যাম্বল করতেছে, কিন্তু নিজে যাচ্ছে, এটাও গ্যাম্বল। আচ্ছা। আমি একজন টাকা নিয়ে আমি কাউকে নিয়ে যাওয়ার থেকে আমি নিজে আগে একটা গ্যাম্বল করে দেখি না রিডিউস হয় নাকি। আচ্ছা, সেক্ষেত্রে এটি তো বড় ফ্যাক্ট, কারণ পয়েন্ট যদি খোয়ানো যায় বা জরিমানা, এটা ভবিষ্যতের জন্য বেশ ভালো যদি উনি অফকোর্স। কারণ কি, একটা এখন তো হচ্ছে উবার লিফট যারা চালায়, ওদের কিন্তু এখন হচ্ছে পয়েন্ট দেখে, ওদের লাইসেন্স দেখে যে তোমার কোনো লাস্ট কোনো পয়েন্টস আছে নাকি, তোমার কোনো লাইসেন্সের কি অবস্থা, তাই না? ওইসব পরে দেখা যাবে পয়েন্টস খেতে খেতে লাইসেন্স একটা টাইমে সাসপেন্ড হয়ে যায়, তখন কিন্তু উবার লিফট ডোরড্যাশ এসব অনেকগুলো কোম্পানি আছে যারা এগুলা আপনাদেরকে দিতে চায় না, যদি আপনার লাইসেন্স কোনো আগে যদি সাসপেনশন থাকে বা এইসব যদি থাকে। আচ্ছা, অফকোর্স একটা প্রবলেম। এটি বলেছেন। তাহলে আরেকটা বড় জিনিস, আমাদের যারা গাড়ি চালায় অনেকে প্রশ্ন করেন যে যদি অ্যাক্সিডেন্টের শিকার হয়, সেক্ষেত্রে যদি ক্লেম করে থাকে তাহলে বা পুলিশ কেস হয়, তাহলে ইন্স্যুরেন্স বেড়ে যায়। তো এই ভয়ে আবার অনেকে অভিযোগ করে না, কিন্তু উনি যখন অভিযোগ করে না, কিন্তু বিপরীত পাশের ড্রাইভার ঠিকই অভিযোগ করে বসে থাকেন, সেক্ষেত্রে উনি বেশ ঝামেলায় পড়েন। এটা যদি একটু ব্যাখ্যা করতেন, আসলে ইন্স্যুরেন্সটা বাড়া কমা ডিপেন্ড করে কিসের উপরে ভিত্তিতে, এবং আদৌ কি সত্য এটা যে ক্লেম করলে ইন্স্যুরেন্স বাড়ে? এটা একটা গুড কোয়েশ্চেন। যদি লায়াবিলিটি, ফ্র্যাঙ্কলি বলবো আমি সবাইকে, একদম ফ্র্যাঙ্কলি, যদি আপনাদের এই যদি লায়াবিলিটি, মানে লায়াবিলিটি বলতে হচ্ছে কি দোষ, যদি আপনার 1% যদি না থাকে, আপনার ইন্স্যুরেন্স বাড়বে না। এখানে কেন? আপনি বলবেন যে থানন ভাই, আমার তো মেডিকেল বিল যেহেতু নো ফল্ট, আমরা স্ট্রিক্টলি নো ফল্ট নিয়ে কথা বলবো, ওয়ার্কার্স কম কিছু নিয়ে কথা বলবো না। নো ফল্ট হচ্ছে আপনার ইন্স্যুরেন্স আপনার মেডিকেল বিল পে করতেছে আপনার ট্রিটমেন্টের জন্য, যে ট্রিটমেন্টের জন্য আপনাকে একটা বড় টাকা দিবে হচ্ছে ওই ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু আপনি যদি একটা হিসাবটা যদি ওইভাবে করেন, আপনি কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যদি $5,000 পে করে থাকে, আপনার ওইটার বিপক্ষে পাচ্ছেন হচ্ছে $25,000, $30,000, রাইট? ওই ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স বেড়ে যাচ্ছে $50, $100 পার মান্থ। কিন্তু আপনার দোষ যদি একদম জিরো থাকে, ওই ক্ষেত্রে আপনার মেডিকেল বিল যদি $50,000 পর্যন্ত যদি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি পে করে থাকে, এই $50,000টা যে ড্রাইভারটার সাথে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার কাছ থেকে ওরা টাকাটা ফেরত নিয়ে দিন। আচ্ছা, সব করে। তাহলে কি হলো, যে আপনার কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি একটা টাকাও দিচ্ছে না। আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার গাড়িও ঠিক করে দেয় নাই, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ওই ড্রাইভারকে কোনো কিছু পে করে নাই,
আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার মেডিকেল বিল যা পে করছে ওই টাকাটা আবার ওই ড্রাইভারের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সাবরুগেট করে টাকাটা নিয়ে নিছে। আচ্ছা, তাহলে কিন্তু এখানে একটা জিনিস আছে, যদি 1% ফল থাকে, 1% বললাম, 99% আপনার ফল্ট নেই, ওকে, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি 99% ওইটা রিকভারি করতে পারবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, সেম ভাবে 1% রিকভারি করতে পারবে না। এখন আপনার ইন্স্যুরেন্স কোম্পানি তো এখন তো লাইবিলিটি তো 1% ফল্ট হয় না, আপনার ফল্ট হয়ে যায় তখন হচ্ছে 50% বা 40% বা বেশি ফল্ট যদি আপনার থাকে, তখন ওই ক্ষেত্রে তখন আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যেই টাকাটা রিকভারি করতে পারে না, এর জন্য আপনার ইন্স্যুরেন্স বেড়ে যায়। কিন্তু আমি বলবো যে আপনাদের ইন্স্যুরেন্স এই কারণেও বাড়ে না, ইন্স্যুরেন্স বাড়ে হচ্ছে আপনার যদি রিপিট অফেন্ডার হন। রিপিট অফেন্ডার হচ্ছে যাদের ওরা আইওএসও সার্চ করতে পারে যে আপনার পাস্টে কতগুলো ক্লেম ছিল। এখন যদি আপনার 5 বছর আগে যদি একটা ক্লেম থাকে, আপনার এখন একটা ক্লেম হয়েছে, আপনার ইন্স্যুরেন্স জীবনও বাড়বে না। কিন্তু আপনি যদি 1 বছরের মধ্যে ধরেন আপনার 2টা ক্লেম আছে, তখন আপনার ইন্স্যুরেন্স বেড়ে যাবে। 1 বছরে আপনার একটা ক্লেম আছে, প্লাস আপনি একটা টিকিট খাইছেন, যে টিকিট আপনার গিলটি প্লি করছেন, যেখানে আপনাকে পয়েন্ট দিছে, আপনার ইন্স্যুরেন্স বেড়ে যাবে। যে অনেকগুলো ফ্যাক্টরস আছে, যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি এখন ইনজুরি একটা ক্লেম ফাইল করবো, আমার ইন্স্যুরেন্স বেড়ে যাবে, এর জন্য না। আর অনেকগুলো ফ্যাক্টরস আছে, সবার ইন্স্যুরেন্সই বাড়তেছে, আমারও ইন্স্যুরেন্স মাঝে মধ্যে বাড়ে, সবার ইন্স্যুরেন্স মাঝে মধ্যে বাড়ে, কিন্তু মেইনলি ডিপেন্ড করবে যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা পে করতেছে আপনার পিছনে, সেটার উপরে ডিপেন্ড করে। সানুন ভাই, আমাদের একজন দর্শক তাহমিনা আজিজ, উনি জানতে চেয়েছেন হাউ মাচ ইউ ক্যান গেট ফর পার্সোনাল ইনজুরি। আসলে আমি ক্লিয়ার না প্রশ্ন, তারপরেও মনে হয় উনি বলতে চাচ্ছেন যে পার্সোনাল ইনজুরিতে কত টাকা পর্যন্ত পাওয়া যায়, এরকম কিছু হয়তো জানতে চেয়েছেন। ভেরি গুড কোয়েশ্চেন। নিউ ইয়র্ক স্টেটে যদি আমি একটা গাড়ি চালাই, হ্যাঁ, তাহলে আমার ইন্স্যুরেন্স কোম্পানি মিনিমাম $25,000 নিতে হবে। আমরা নিউ ইয়র্ক স্টেট আমরা অনেক বকাবকি করি যে আমরা এত টাকা পে করি, আমাদের এত এই, আমি বলবো আমাদের নিউ ইয়র্ক স্টেটের সবচেয়ে বেশি হচ্ছে অ্যাভেলেবল পলিসি, ক্যালিফোর্নিয়ার থেকে বেশি, ফ্লোরিডার থেকে বেশি। ফ্লোরিডাতে তো হচ্ছে ম্যান্ডেটরি সাম পলিসি নেই। নিউ ইয়র্ক স্টেটের সবচেয়ে বেশি হচ্ছে ইন্স্যুরেন্সের পলিসি অ্যাভেলেবল আপনাদের জন্য, ইনজুরির জন্য ইন্স্যুরেন্স নিউ ইয়র্ক স্টেটে 25-50, তার মানে হচ্ছে $25,000 একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমরা নিতে পারি। মানে $25,000 একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে অ্যাট মিনিমাম। এটার উপরে $1 মিলিয়ন হতে পারে, এটার উপরে $2 মিলিয়ন হতে পারে, যদি কমার্শিয়াল যদি ট্রাক হয় তাহলে $5 মিলিয়ন $10 মিলিয়ন হতে পারে, কিন্তু অ্যাট মিনিমাম $25,000 নেওয়া যায়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যদি এটা হিট এন্ড রান হয়, তখন ওই ক্ষেত্রে কেসটা হয়ে যায় হচ্ছে মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ইন্ডেন্টিফিকেশন কর্পোরেশন এগেইনস্টে, যারা ইজ ভেরি ডিফিকাল্ট, অনেক প্রবলেম করে, কিন্তু আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জিতি, কিন্তু এটা একটা লেন্দি প্রসেস হয়ে যায়। এই কিন্তু এখন আমি একটু ফোকাস করতে চাই, আমাদের অনেকগুলা এখন উবার না, আসলে ইলেকট্রিক বাইক, স্কুটার হয়ে গেছে, যারা হচ্ছে ডেলিভারি করে, ওরা অ্যাক্সিডেন্ট করছে, ব্যথা পাচ্ছে, আমাকে নিউ ইয়র্ক সিটি থেকে অনেকজন ফোন দিচ্ছে। আমি বলবো যে আপনাদের ইলেকট্রিক বাইক যদি 20-এর উপরে যায়, 20-এর উপরে গেলে আপনার কিন্তু কোনো নোফল বেনিফিটস নাই। নোফল বেনিফিটস নাই বলতে হচ্ছে তাহলে কি হবে, ওই ড্রাইভারের কাছ থেকে আমি নোফল বেনিফিটস দিতে পারছি না, প্লাস আপনার মেডিকেট আপনার জন্য যে ট্রিটমেন্টের জন্য পে করতেছে, এই টাকাটা কিন্তু আবার ওদেরকে ফেরত দিয়ে দিতে হচ্ছে, তখন আবার কিন্তু আপনাদের সেটেলমেন্ট টাকাটা কমে যাচ্ছে। প্লিজ এটা আপনার একটু ঠান্ডা মাথায় শুনুন। আবার আমি বলি, আপনাদের যদি স্কুটার, আপনাদের যদি ই বাইক যদি 20 স্পিড লিমিটের উপরে যদি উঠে, ওই ক্ষেত্রে আপনি কোনো নো ফল বেনিফিটস পাবেন না। তার মানে হচ্ছে যে ড্রাইভারটা আপনাকে হিট করছে, ও আপনার মেডিকেল বিল কোনো পে করবে না, কারণ আপনারটা 20 স্পিড লিমিটের বেশি উঠে। ওই ক্ষেত্রে আপনার মেডিকেট যাই পে করতেছে, ওইটা কিন্তু আপনার সেটেলমেন্ট থেকে আবার ওদেরকে ফেরত দিতে হচ্ছে। হ্যাঁ, আমি এটা ফাইট করে কমাবো, কিন্তু এটা তো পে কিন্তু মেডিকেট করতেছে। এট দ্য সেম টাইম যদি আপনার ইলেকট্রিক বাইক, স্কুটার যদি 20-এর উপরে না উঠে, তখন আপনি হয়ে যান হচ্ছে পেডেস্ট্রিয়ান। তখন পেডেস্ট্রিয়ানদের জন্য নো ফল বেনিফিটস আছে, দ্যাট মিনস যে গাড়ি আপনাকে হিট করছে সে আপনার মেডিকেল বিলস পে করবে। সো প্লিজ, আমি জানি আমাদের অনেক উবার, স্কুটার, তারপরে ই বাইক, এগুলা অনেক এখন আমাদের বাঙালি ভাইরা করতেছো, তোমরা ডেলিভারি করতেছো, উইচ ইজ গ্রেট, কিন্তু আমি বলবো যে তোমরা একটা ছোট্ট একটা ইন্স্যুরেন্স কিনো, যে ইন্স্যুরেন্সে তোমাদের নো ফল বেনিফিটসটা পে করে। এখন ইলেকট্রিক বাইকের ইন্স্যুরেন্স আছে, আমার এক ক্লায়েন্টের, আমার সবচেয়ে প্রিয় ক্লায়েন্ট, তার ইন্স্যুরেন্স আছে, কিন্তু তার নো ফল বেনিফিটসের ওটা কভারেজটা সে কিনে নাই। তাহলে কি হলো,
যে সে যদি জীবনে কাউকে মারে, যে তার ই বাইক দিয়ে যদি সে যদি জীবনে কাউকে মারে, ওই ড্রাইভারকে তারা $25,000 পে করবে, আচ্ছা। ওই $10,000 পে করবে হচ্ছে প্রপার্টি ড্যামেজ। কিন্তু তার যে মেডিকেল বেনিফিটসটা, সেই কভারেজটা সে কিনেই নেয়। তো এই তার মানে coverage- যারা ই বাইক স্কুটার অথবা এই আপনি যেগুলো বললেন ডেলিভারি দিচ্ছে বা চালাচ্ছে তাদের আসলে ইন্স্যুরেন্স, তাদেরও ইন্স্যুরেন্স থাকাটা খুবই জরুরি। তাতে করে তারা ভবিষ্যতের জন্য বেশ একটি সুবিধাজনক অবস্থানে থাকে। এটি গেল একটি দিক। আরেকটি আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের অনেকেই নতুন গাড়ি কেনার পরে ইন্স্যুরেন্স করার সময় একটা কনফিউশনের মধ্যে থাকে যে লাইবিলিটিস নিবে নাকি ফুল কাভারেজ নিবে, এবং আপনি জানেন যে যখনই ফুল কাভারেজ নেয় তখন ইন্স্যুরেন্স একটু বেশি হয়ে যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটাতে একটু বেশি হলে সুবিধা কি, আর লাইবিলিটিস নিলে কি অসুবিধা বা কি সুবিধা আছে? আমি তো পার্সোনাল ইনজুরি লয়ার, আমি সব সময় মানুষকে বলে যে ফুল কভারেজ নেওয়ার জন্য 100%, 100%, 100%। ফুল কভারেজ ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, স্পেশালি যদি আপনার ফাইন্যান্স ভেহিকল, আপনাকে তো ফাইন্যান্স ভেহিকল প্রথমে গাড়ি বাইরে করতে দেবে না আপনার যদি ফুল কভারেজ না থাকে। কিন্তু আপনারা জানেন খুব ভালো করে যে 6 মাস পর এটা আবার ক্যান্সেল করে দেওয়া যায়। আচ্ছা। আপনার গাড়িটা বের করতেছেন ঠিকই, ফুল কভারেজ দেখায়, কিন্তু 6 মাস পর কিন্তু আপনারা ক্যান্সেল করে দিচ্ছেন ফুল কভারেজ, খালি লাইবিলিটি লাগতেছেন। গাড়ির দাম হচ্ছে আপনাদের বিউটিফুল, এক একজন গাড়ি চালান, কি সুন্দর সুন্দর এক একজন, $50,000 $60,000 দামের গাড়ি, কিন্তু ফুল কভারেজ নাই। ঠিক আছে, ফুল কভারেজ না থাকলেও, সরি ফুল কভারেজ নাই, কিন্তু আপনার গ্যাপ ইন্স্যুরেন্স পর্যন্ত নেন না। সো আপনাদের গ্যাপ ইন্স্যুরেন্স দিতে হবে। গ্যাপ ইন্স্যুরেন্সটা কি, যদি আমার ফাইন্যান্স ভেহিকল হয় আমার ফুল কভারেজ নিতেই হবে। তখন ফুল কভারেজ নিলে কি হবে, আমার যদি ইন্স্যুরেন্স কোম্পানি যদি $25,000 পর্যন্ত দেয় আমার প্রপার্টি ড্যামেজ, আমার গাড়ি হচ্ছে $50,000, আমার $25,000 এখনো ফাইন্যান্স আছে, এই $25,000 আমার গ্যাপ ইন্স্যুরেন্স কভার করবে। আবার বলি, গ্যাপ না, একটু ক্লিয়ার করলে ভালো হয় আপনি ব্যাপারটা একটু আবার। অফকোর্স গ্যাপ ইন্স্যুরেন্স, আমি একটা গাড়ি কিনছি বিউটিফুল, হ্যাঁ, গাড়ি কিনছি হচ্ছে $60,000 গাড়িটার দাম। ওকে। হচ্ছে আমাকে ফাইন্যান্স করবো হচ্ছে আমি $40,000, $20,000 আমি পে করবো, ভেরি বাকি $40,000টা আমি গ্যাপ ইন্স্যুরেন্স নিলাম না, কিন্তু আমি একটা বললাম যে যেটাকে আমি ফুল কভারেজ নিচ্ছি, ফুল কভারেজ নিয়ে গাড়িটা বললো ফাইন্যান্স কোম্পানি বললো যে না এবার তুমি গাড়িটা নিয়ে বাসা যাও। আমি ফুল কভারেজ নিলাম, ফুল কভারেজ নিচ্ছি হচ্ছে $50,000 পর্যন্ত আমার প্রপার্টি ড্যামেজ লিমিট। আমার আচ্ছা 50,000 তো, হ্যাঁ ঠিক আছে তাহলে 50,000 ফাইন। আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম, কি হইলো, একজন গাড়ি মেরে চলে গেছে, এখন ওই ইন্স্যুরেন্সকে আমি পাচ্ছি না। এটা একটা এক্সাম্পল দিই যে আমি ওই ইন্স্যুরেন্সকে পাচ্ছি না। আমার গাড়ির দাম হচ্ছে $60,000, আমার ইন্স্যুরেন্স কোম্পানি এখন $50,000 পর্যন্ত পে করবে, ভালো কথা। কিন্তু আমার রেন্টাল টেন্টাল সবকিছু মিলায় সবকিছু হইতে হইতে গাড়িটা পড়ে গেছে এখন হচ্ছে $70,000, $50,000 কভার করলো হচ্ছে ওই ইন্স্যুরেন্স কোম্পানি। বাকি যে $20,000 যে আমি হারাইতেছি এই টাকাটা কে পে করবে? এই টাকাটা পে করবে হচ্ছে গ্যাপ ইন্স্যুরেন্স। ওকে। মানে যে প্রপার্টি ড্যামেজ যদি ফুল কভারেজ কেনার পর যে টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে না সেই টাকাটা গ্যাপ ইন্স্যুরেন্স কভার করবে। কিন্তু গ্যাপ ইন্স্যুরেন্সটা কার কাছ থেকে কিনবেন? যেখান থেকে আপনাদের গাড়িটা কিনতেছেন, আপনাদের আপনাদের রিয়েল এস্টেট, আপনাদের সরি আপনাদের ইন্স্যুরেন্স এজেন্ট না, ইন্স্যুরেন্স এজেন্ট থেকে তো আপনারা ইন্স্যুরেন্স কিনবেন, কিন্তু গ্যাপ ইন্স্যুরেন্সটা কিনবেন আপনারা হচ্ছে ফাইন্যান্স ভেহিকলের সাথে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, যেহেতু আমরা প্রপার্টি ড্যামেজ রিলেটেডই আসি, উবার অ্যান্ড লিফট, ধরেন হচ্ছে আপনারা লেভেল 1-এ আছেন। লেভেল 1টা কি? লেভেল 1টা হচ্ছে যে আপনাদের অ্যাপটা অন, কোনো কাস্টমার নাই, আপনি একটা রাইডের জন্য ওয়েট করতেছেন, ওই ক্ষেত্রে গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়েছে, আপনি এখন লেভেল 1-এ আছেন। উবার হচ্ছে যেটা লিফট আপনার হচ্ছে লিবার্টি মিউচুয়াল আর প্রোগ্রেসিভ যে লিফটের জন্য কাজ করে, ওরা বলবে যে আপনাকে কোনো পেমেন্ট করবে না। আর আপনার ইন্স্যুরেন্স বলতেছে যে আমরা পে করবো না, কারণ তুমি উবার বা লিফট চালাচ্ছিলা। আর ওই ড্রাইভারের আমি ধরেন হচ্ছে আছে কিন্তু মাত্র $10,000 আছে, আপনি কিন্তু একটা সিরিয়াস বিপদে পড়ে যাবেন। ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কথা বলবেন না উবারের সাথে, লিফটের সাথে, আগে আমাদের সাথে কথা বলবেন। আমরা এখন অফিস নিউ ইয়র্ক সিটিতে হচ্ছে, ভেরি সুন ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ বাই এই মাস বা নেক্সট মান্থের মধ্যে আমরা একটা অফিস খুলতেছি নিউ ইয়র্ক সিটিতে। আমরা নিউ ইয়র্ক সিটিতে কন্টিনিউয়াসলি আমরা থাকবো। আমি নিউ ইয়র্ক সিটি থেকে প্রচুর ক্লায়েন্ট পাই, প্রচুর কেসেস পাই, তখন আমি আরো বেশি টাইম স্পেন্ড করবো। আমার এখানে 2-3টা লয়ার থাকবে, 2-3টা প্যারালিগাল থাকবে। আমি আপনাদের সাথে ওখানে 2 উইক কাজ করবো নিউ ইয়র্ক সিটিতে, 2 উইকস কাজ করবো আমি বাফলোতে। আমি আসতেছি, কিন্তু আপনারা লিফট এন্ড উবারের সাথে বলবেন না যে আপনারা কোনো প্যাসেঞ্জার ছিল না, আনলেস
আপনার ইন্স্যুরেন্সকে আপনি জানাচ্ছেন যে আপনি মানে বেসিক্যালি প্রপার্টি ড্যামেজটা কেউ পে করবে না যদি আপনার লেভেল 1-এ থাকে। লেভেল 1টা কি? যদি আপনার উবার বা লিফটের জন্য ওয়েট করতে থাকেন কোন একটা রাইড শেয়ারের জন্য, ওই ক্ষেত্রে আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে যদি জানায় ফেলেন তখন ওরা পে করতেছে না, উবারও কিন্তু আপনাদের পে করছে না। তো ওই টাইমে আপনার পারফেক্ট ডিসিশন নেবেন, ডিসিশন নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আমি কি করাটা উচিত, আমার কি জানানো উচিত নাকি জানানো উচিত না। ইচ কেস ইজ ডিফারেন্ট। সো আমার ফোন নাম্বার হচ্ছে 7165330747। আমি আপনাদের জন্য 100% সবসময় অ্যাভেলেবল। আমাকে ফোনে জিজ্ঞেস করবেন যে থানান ভাই গট ইনটু আ কার অ্যাক্সিডেন্ট, এই মাত্র আমি এখন এটা কি করতে পারি। এটি একটি বিশাল সুখবর নিউ ইয়র্কবাসীর জন্য যে আপনি নিউ ইয়র্কে আসছেন এবং আপনার অফিস সম্ভবত জ্যাকসন হাইটসে আপনি নিচ্ছেন না? কাবাব কিং এর উল্টো পাশে। আচ্ছা, এটি তো একটা বড় সুখবর এবং যারা এটাতে উপকৃত হবে তাদের জন্য বেশ ভালো একটি খবর। আমাদের সময়ও প্রায় শেষ পর্যায়ে, তারপরেও একটু আরেকটা বিষয় যেটি হচ্ছে পার্সোনাল ইনজুরি, নট অ্যাক্সিডেন্ট কার, বাট আরও অনেকগুলো সেক্টর থাকে। যেমন আমাদের অনেক দর্শকই জানতে চাই, বিশেষ করে এখন যেহেতু আমার অনেকে পেডিস্টেরিয়ানে ফল ডাউন হয়, আবার অনেকের বাসায় প্রবলেম থাকে, আবার এই বেড বাক্সের কথা আছে, তারপরে হিটের এসির প্রবলেমের ব্যাপার আছে, বাসার প্রবলেমের ব্যাপার আছে। এগুলোতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি তার কোনো আইনগত অধিকার আছে কিনা ক্ষতিপূরণ আদায়ে? অবশ্যই। পার্সোনাল ইনজুরি হচ্ছে যে কোনো রকমের ব্যথা, কিন্তু ব্যথা হতে হবে। এখন আপনাদের যদি কোনো গাড়ি কেউ ভেঙে ফেলে বা যদি আপনার ফোন কেউ নষ্ট করে ফেলে, তখন কিন্তু আমি কিছু করতে পারবো না। আমি করবো কিন্তু ফ্রিতে হেল্প করবো, কিন্তু 1 দিন 2 দিন হেল্প করবো, 3 দিন আর হেল্প করবো না। কিন্তু আমরা হচ্ছে ইনজুরি লয়ার। সো আপনাকে যে কোনো ভাবে যদি আপনাকে কেউ ক্ষতি করে, ক্ষতি বলতে হচ্ছে আপনাকে কেউ যদি ব্যথা দেয়, আপনি একটা গ্রোসারিতে গেছেন, আপনার গ্রোসারি থেকে আপনার একটা জিনিস আপনার উপরে পড়লো, আমি আপনার জন্য সু করবো। আপনার হচ্ছে আপনার বেবিকে, আপনার বেবির সাথে আপনারা গেছেন হচ্ছে ক্রিকেট, আপনার হচ্ছে পার্কে গিয়ে আপনার পড়ে গিয়ে ব্যথা পেলেন, আমি ওইটা কেস করবো মিউনিসিপ্যালিটির এগেইনস্টে। আপনার স্কুলে গেলেন, স্কুলে গিয়ে আপনার বাচ্চা ব্যথা পাইছে, আমি স্কুলকে সু করবো। আপনার স্কুলে গেছেন, আপনার ছেলেকে অন্য ছেলেরা মারছে বা ব্যথা দিছে, আমি স্কুলকে সু করবো। সো আমি স্পেশালি এই জিনিসটা একটু ফোকাস করতে চাই, প্রবলি এটা আমাদের নেক্সট ভিডিওতে আমরা করতে পারবো, যে আমাদের স্কুলে আমাদের বাচ্চাদের সেফটি, যে আমরা মনে করি যে আমি এই জিনিসটা করি টাকার জন্য না, আমি এই জিনিসটা করি হচ্ছে আমার বাঙালিদের জন্য ভালোবাসার জন্য। তারপর বাঙালিদের সাথে কেউ খারাপ ব্যবহার করতে হবে না, স্পেশালি আমাদের স্কুলে আমাদের বাচ্চাদের সাথে। তো আপনাদের বাচ্চার যদি কোনো ব্যথা, আপনাদের ধরেন বুলিড হয়েছে বা আপনাদের বাচ্চাদেরকে যদি কেউ ব্যথা দিচ্ছে, না, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ, আমরা যে কোনো সময় সুখ করে দিব একটা স্কুলকে। তার মানে ব্যাপারটা যদিও আপনি এইভাবে বলছেন, কিন্তু এটা তো সত্য যে আপনারা যারা ইনজুরি ল নিয়ে কাজ করেন, বিশেষ করে আমেরিকাতে যারা ইনজুরিতে পড়েন, তাদের ভবিষ্যতের চিন্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ছোটোখাটো ইনজুরিতে একরকম, অনেকে এইসব ইনজুরির কারণে দীর্ঘমেয়াদী ভুগতে পারেন তাদের শারীরিক মানসিক নানা রকমের যন্ত্রণায়। সেক্ষেত্রে যদি সে ক্ষতিপূরণ পায়, সেটি তাদের জন্য বেশ একটি কার্যকর দিক। অ্যাবসলিউটলি। কারণ এই টাকাগুলো তো মানুষ নিয়ে তো বড়লোক হয়ে যাচ্ছে না, কোটিপতি হয়ে যাচ্ছে না, এই টাকাটা আমরা নিয়ে দিতেছি কারণ হচ্ছে যার ভবিষ্যতের নিরাপত্তার চিন্তা করে, বা ভবিষ্যতের, বা আমি 1-2 বছর কাজ করতে পারলাম না, 3 বছর কাজ করতে পারলাম না, বা আমার একটা কেস আমি লিটারালি ফাইট করতেছি স্কুলের বিরুদ্ধে, যেখানে এত বড় একটা কেটে গেছে একটা সুন্দর একটা বাচ্চা মেয়ের, তাই এই মেয়েটার তো সারা জীবন হচ্ছে এই দাগটা তো থাকবেই, তাই না? এটা কত টাকা দিয়ে এটা আমরা ওকে সান্ত্বনা দিব। সো এইসব জিনিসপত্রের জন্য আমরা করি আর কি। ধন্যবাদ থানুন ভাই। আসলে আপনার সঙ্গে আজকে প্রোগ্রাম করে আমরা, আমাদের দর্শকরা নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন এবং আপনি নিয়মিতই আমাদেরকে এই ধরনের আপডেট দিচ্ছেন। সেই সঙ্গে আপনাকে অভিনন্দন, আবারও আপনি নিউ ইয়র্কে আসছেন এবং সেটা হয়তো দর্শকরা খুব দ্রুতই জানতে পারবে। এবং আপনাকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। যেমনটি আমাদের অ্যাটর্নি মহোদয় বললেন যে গাড়ি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং তিনি যেমনটি বললেন যে ডিএমবি নতুন রুলসে নো টাচ ল থেকে শুরু করে টেলিফোন ইউজ করা, স্পিডিং, সব কিছুতে অনেক বেশি পরিমাণে পয়েন্ট কাটা যাচ্ছে, যাতে করে আপনাদের লাইসেন্স সাসপেন্ড হতে পারে। তাই ড্রাইভিংয়ের সময় অবশ্যই সতর্ক থাকবেন, ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবেন, তাতে করে আপনি এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকবে। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত
TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।